আচ্ছা, প্রথমে একটা জিনিস স্পষ্ট করি, সেটি হচ্ছে যে আজকে আমরা দেখেছি ঢাকা শহর সহ দেশের বিভিন্ন জায়গায় আসলে ভাঙচুর, জ্বালাও পোড়াও এই বিষয়গুলো হয়েছে, সহিংসতা হয়েছে। আমরা একটি জিনিস স্পষ্ট করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি যৌক্তিক দাবিতে আন্দোলন করছে। এখানে বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল মানুষের সমর্থন থাকবে, অংশগ্রহণ থাকবে, সেটি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এই ব্যানারটিকে ব্যবহার করে কেউ যদি আসলে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে, চেষ্টা না অপচেষ্টা করে, এবং সেটাকে কাজে লাগিয়ে আসলে জ্বালাও পোড়া, ভাঙচুর কিংবা এই সহিংসতাগুলো করে, সেটাকে আমরা কখনোই সমর্থন করি না। সে দায় তাদের। কোটা আন্দোলন ও বৈষম্য বিরোধী আন্দোলনের ইতিহাস যা প্রচার করা হয় তা জানতে চাচ্ছি না, এটা সবাই জানে। যদি পর্দার আড়ালের কিছু থাকে, আওয়ামী লীগের চোখে দেশীয় বা বিদেশি ষড়যন্ত্র, সেসব জাতি জানতে চায়। কারণ ৩৬ দিনের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত জনতার মুক্তিকে দ্বিতীয় স্বাধীনতার সাথে তুলনা চলে। ওই ৩৬ দিনের আন্দোলন কি শুধুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন, নাকি সারা বাংলাদেশের স্বতঃস্ফূর্ত অন্য সব গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের মতোই একটা আন্দোলন? জাতি জানতে চায় পর্দার আড়ালে কার কতটুকুই বা ভূমিকা ছিল। ৩৬ দিনের এই আন্দোলনের ইতিহাস ঠিকমতো লিপিবদ্ধ হওয়া জরুরি। আসুন, ছাত্র জনতার আন্দোলনে কার কতটুকু অংশগ্রহণ ছিল এবং বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণটাই বা কি, এর কিছুটা দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম দর্শক। ২০২৪ সালে বাংলাদেশে ছাত্র জনতার বিপ্লব বা গণ অভ্যুত্থান ছিল দুর্নীতি, বৈষম্য ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ। ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই আন্দোলন দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা শুরু হয়েছিল শিক্ষার্থীদের কোটা আন্দোলনের মধ্য দিয়ে। তবে এটি কি শুধু শিক্ষার্থীদের আন্দোলনই ছিল? এই আন্দোলনে বিএনপি, জামায়াত শিবিরের মতো সব ডান বাম রাজনৈতিক দলগুলোর কি ভূমিকা ছিল? সোশ্যাল মিডিয়াতে যখন কোটা আন্দোলনের সমন্বয়কারীদের জন্ম, মানে বলতে চাচ্ছি আমরা বাংলাদেশের মানুষ কোটা আন্দোলনকারী বা বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীদের মানে নাহিদ, আসিফ, মাহফুজ আলম, সার্জিস, হাসনাত আব্দুল্লাহদের এই জুলাই মাসের আগে চিনতাম না। সেই ভাইরাল ভিডিও সংবাদ শেয়ার হচ্ছিল সাগরের বড় বড় ঢেউয়ের মতো। আবু সাঈদের আত্মহত্যা না হলে হয়তো থেমে যেত ছাত্রদের কোটা আন্দোলন, কিন্তু স্বৈরাচার পতনের আন্দোলন কি থেমে যেত? নাহিদ, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, সার্জিস, হাসনাত আব্দুল্লাহদের হয়তো পড়ার টেবিলে ফিরে যেতে হতো, কিন্তু বিরোধী দলগুলোর যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, তা কি থেমে যেত? কখনোই থামতো না। ফখরুল ইসলাম আলমগীর, মাহমুদুল রহমান মান্না, ভিপি নূর, গণ অধিকার পরিষদের তারেক, জুনায়েদ সাকি ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানরা না পারলেও আরেক প্রজন্ম এসে শেখ হাসিনা ও আওয়ামী লীগের পথ রুখে দিত। জুলাই ১৯ তারিখে সার্জিস আলম যখন ছাত্র জনতার আন্দোলনের শুরুটা থামাতে চেয়েছিল, আন্দোলন কিন্তু থামেনি। আমজনতা খুব আশ্চর্য হয়ে দেখেছে যে ঢাকার রাস্তা অন্য কারো দখলে। তারা ছাত্র সমন্বয়কারীদের কথা কম শোনা যাচ্ছিল। নাহিদরা ছিল ডিবি হেফাজতে, সম্বল ছিল সমন্বয়ক মাসুদদের কিছু অনলাইন ভিডিও ও শহীদ মিনারের পদচারণা। সেদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর সাথে সর্বস্তরের জনগণ মিলে স্বৈরাচার হাসিনার পতন যেন নিশ্চিত করতে চাইছিল। জনগণ বুঝতে পারছিল রাস্তায় ঢিল ছোড়া ও প্রতিবাদের জনতার অভাব নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারীরা কোটা দিয়ে শুরু করে দিয়েছিল, কিন্তু শেষটা সার্জিস আলমরা মিলাতে পারছিল না। আর ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হবার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তেমন দেখা যায়নি। কেউ পালিয়েছিল, আত্মগোপনে থেকে পোস্ট বা ভিডিও বার্তা দিয়েছে। ১৯ জুলাই তো সার্জিস আলমের আন্দোলন থামানোর ঘোষণাই ছিল। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে চলতে থাকা কোটা আন্দোলন এক দফার আন্দোলনে রূপ নেয়। জনতা ভেবেছে আড়ালে আন্দোলনের চাবি অন্য কারো হাতে, কেউ যেন টেনে নিচ্ছে আন্দোলন। সার্জিস আলমদের শুধু সামনে ধরে রাখা হয়েছে এমন আর কি।
আমরা আশঙ্কায় থেকেছি, আবার আশা ও স্বপ্ন দেখেছি স্বৈরাচার পতনের। ভেবেছি যেই থাকুক রাস্তায় যোগ দিব ওই স্বৈরাচার পতনের আন্দোলনে। জীবন যায় যা। মানুষের ঢল নেমেছিল, কি ছাত্র, কি অভিভাবক, কি শ্রমিক বা খেটে খাওয়া মানুষ। যারা আন্দোলনের পক্ষে থাকবে তাদের সাথেই থাকবে আমজনতা, এটাই ছিল শপথ। তাই এখন যখন বারবার বলি ওটা কোটা আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন ছিল না, ডক্টর ইউনূস কেন জানি বুঝতে চান না কথাটা। ব্যাপারটা এমন, রাজনৈতিক দলগুলোর ব্যানারে যদি নাই থাকলো জুলাই আগস্টের আন্দোলনে পথে ঘাটে, তাহলে ওই আন্দোলনের মালিকানা কি, কোন রাজনৈতিক দলকে দেয়া যায়? এখনো সোশ্যাল মিডিয়ায় সেই হাহুতাশ বা কোথাও একটা অভিমান বা হতাশা চোখে পড়ে। মাস্টার মাইন্ডরা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা কি জুলাই আগস্ট আন্দোলনের সফলতা হাইজ্যাক করলো? তেমন একটা ভিডিও পোস্ট দিয়ে শুরুটা করছি। জনাব শিহাবুদ্দিন আহমেদ, উনি আমার মতোই একজন। কিছুদিন আগে তিনি তার ফেসবুক পোস্টে সার্জিস আলমের সেই ভাইরাল ভিডিওটি শেয়ার করে বলেছেন, আন্দোলন সফল হোক। ওরা তো সেদিন চায়নি, ওরা সেদিন বিএনপিকে উদ্দেশ্য করে এক প্রকার হুমকি দিয়েছিল। তারা চেয়েছিল সরকারের সাথে একটা কম্প্রোমাইজ, ঠিক যেমনটা হয়েছিল ৭১-এ। ১৯৭১ সালেও মুজিব বাহিনী স্বাধীনতা চায়নি কোনো যুদ্ধ বা সংঘাত। তারা চেয়েছিল শান্তিপূর্ণভাবে মুজিবের হাতে ক্ষমতা হস্তান্তর। কিন্তু পরিস্থিতি বদলে যখন মুক্তিযুদ্ধ হলো এবং পরবর্তী দেশ স্বাধীন হলো, স্বাধীনতার পরেই মুক্তিযুদ্ধ বিরোধিতাকারী মুজিব বাহিনী মুক্তিযুদ্ধের একমাত্র মালিকানা দাবি করে সকল কৃতিত্ব ঘরে তুলে নিল। আসলে আমাদের এই জাতির সঠিক ইতিহাসটা আমরা ইচ্ছা করেই হারিয়ে ফেলি, কি ৭১-এ, কি এই ২০২৪-এ। অনেকে ৭১-কে নিজের পৈতৃক জমিদারি মনে করে, তো অনেকে ৭১ মানেই না। মনে হয় সেদিন ৩০ লক্ষ লোক এমনি নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মহুতি দিয়েছে। ২০২৪-এর আন্দোলনেও একই অবস্থা। কেউ বলে শুধু নাহিদ ইসলাম আর সার্জিস মাহফুজ আলমরা আন্দোলন করেছে, কেউ বলে রাজনৈতিক দল ছাড়া কিছুই সম্ভব ছিল না। আমরা আরো একটা ঘটনা যদি খেয়াল করি, জায়জায় দিনের একটি প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মামুন আহমেদের একটি কল রেকর্ড ফাঁস হয়েছে, যেটাতে তারেক রহমান বলেছিলেন কোটা আন্দোলনে শিক্ষার্থীদের দাবিটি ন্যায্য দাবি ছিল। তিনি এই ব্যাপারে পদক্ষেপ নিতে বলেছিলেন। জি, মামুন সাহেব বলছেন? জি বলছি। মামুন সাহেব, আমার নাম তারেক রহমান। আসসালামু আলাইকুম। জি জি, ভালো আছেন? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি। আপনার শরীর কেমন? আমি শরীর আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমি ফোন করলাম এই যে ছেলেপেলেরা যে এই যে আপনার কোটা আন্দোলনে যে বাতিলের জন্য বা সংস্কারের জন্য যে আন্দোলনটা করছে, এখানে মনে হয় সাদা দলের পক্ষ থেকে বোধহয়, যেহেতু দাবিটা তো জেনুইন এবং দেশের অধিকাংশ স্টুডেন্টরা যারা মেধাবী বলে স্বীকৃত, অধিকাংশই তো এটার সাথেই আছে, তাই না? এবং আমার মনে হয় সাধারণ মানুষ আছে, বিকজ এই কোটা পদ্ধতি থেকে গত কয়েক বছরে আওয়ামী লীগ যেভাবে বলা যায় নষ্ট করে দিয়েছে এটার ইউজটা, আমার মনে হয় এই দাবিটা বোধহয় ওদের ন্যায্য দাবি। অবশ্যই এখান থেকে আমার মনে হয় আপনারা যারা আছেন সাদা দলের, বিশেষ করে আমাদের মনে যারা আছেন, আপনারা এটাকে একটু অর্গানাইজ করে এদেরকে একটু সাপোর্ট দিলে হয় না? আমার ব্যক্তিগত ধারণা যে সাপোর্টটা দেওয়া প্রয়োজন, হ্যাঁ, তবে প্রয়োজন অর্গানাইজ ওয়েতেই সেটা করা প্রয়োজন। তবে অর্গানাইজ করাটা বিভিন্ন কারণে সম্ভব হয় নাই, হ্যাঁ। তবে এখন পরিস্থিতি এমন হয়েছে যে আসলে অর্গানাইজ করার সময় হয়ে এসছে আর কি, হ্যাঁ। এবং আমি শিওর যে আপনি বলাতে এটা আরো বেশি এক্সপার্টাইজ হবে নিশ্চয়ই, হ্যাঁ। তবে নিশ্চয়ই আমরা সেটা করবো। তাহলে আপনাদেরকে তো দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিয়ে তো এই জিনিসটা করতে হবে। তো আপনি একটু এগিয়ে আসেন তাহলে। অবশ্যই আপনি একটু কথা বলেন, সবার সাথে একটু কথা বলেন তাহলে, যারা যারা এখানে আছেন সবার সাথে একটু কথা বলে এই জিনিসটাকে একটু অর্গানাইজ করেন। আমি আরো দুইজনকে বলছি, আমি আরো দুইজনের সাথে কথা বলছি। আপনি আপনার অবস্থান থেকে একটা ভূমিকা রাখেন, একটু ভূমিকা নেন, চলে। এই নাম্বারটা তো সেভ করে রাখেন, আপনি আমাকে আপডেট তো তাহলে এই নাম্বারে দিতে পারবেন। এটা আমার নাম্বার, সেভ করে রাখেন। আর অন্য বিষয়ে প্রয়োজন হলে আমার সাথে আলাপ করতে পারবেন। থ্যাংক ইউ। আমি তো বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য,
আর আমি জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি। আপনি জানেন। জি, দোয়া করবেন আমাদের জন্য। বিভিন্ন প্রয়োজনে আমি যোগাযোগ করবো আপনার সাথে। জি, আই এম এক্সপেক্টিং এ আপডেট ফ্রম ইউ টুমরো। ওকে, কালকে বা টুমরো একটা আপডেট আমি আশা করছি। ওকে। এ থেকে স্পষ্ট যে কোটা আন্দোলন শুধু শিক্ষার্থীদের আন্দোলন ছিল না, সহযোগিতার হাত ছিল বিএনপিরও। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিভিন্ন বক্তব্যে কোটা আন্দোলনের পেছনে শুধু শিক্ষার্থীদের ভূমিকাই তুলে ধরেছেন, অথচ রাজনৈতিক দলগুলোর কোনো কথাই ওনার বক্তব্যে তেমন শোনা যায়নি। এই আন্দোলনে ছাত্র সমাজ দিয়েছিল বীরত্বের পরিচয়, ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েছিল কোটার বিরোধিতা করে। পরে সে আন্দোলন গতি পায় সারা দেশব্যাপী। সরকারের নির্যাতন, গুলি, হত্যা, 16 বছরের দুর্নীতি, অপশাসন ও বৈষম্যের বিরুদ্ধে চলে আগুন ছড়া দুর্বার আন্দোলন। নেতৃত্বহীন ছিল রাজপথের সে সফল গণজাগরণ। জনতা সোচ্চার হয়ে আন্দোলন সংগঠিত করেছিল। ঠিক তেমনি রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু প্রধান উপদেষ্টা বেশ এগিয়ে রাখেন ছাত্রদের। তার বক্তব্যে রাজনৈতিক দলগুলো সম্পর্কে তেমন কিছুই শোনা যায়নি, যা অত্যন্ত হতাশাজনক। 2024-এর আন্দোলনের পক্ষে মাঠে থেকেই লড়াইয়ের ঘোষণা দিয়েছিল ছাত্রদল। ছাত্রদলের নেতাকর্মীরা তাদের পাশে রয়েছে এবং সেখানে আন্দোলন রয়েছে, কিন্তু ছাত্রদল সাংগঠনিকভাবে এই আন্দোলনের সাথে ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই। ছাত্রদল সর্বাত্মকভাবে এই সাধারণ শিক্ষার্থীদের পাশে রয়েছে, এই আন্দোলনে রয়েছে। আন্দোলনের পক্ষে বিক্ষোভ মিছিল করেছিল ছাত্র শিবির। একটা টক শোতে নাহিদ ইসলাম বলেছিলেন, গত 16 বছর যে বিরাজনৈতিকরণ শুরু হয়েছিল, বিরোধী দলীয় নেতাকর্মীদের আত্মত্যাগ করেছিলেন এবং নির্যাতিত হয়েছিলেন, কিন্তু এরপরও তারা বারবার মাঠে নেমেছিলেন। এখানে আপনাদের ত্যাগটাই সবচেয়ে বড় ছিল, যেটিকে আসলে খুব ভালোভাবে এক বাক্যে বলা যায় যে একটাকে মারি একটাই মরে, আর কেউ নড়ে না সেখান থেকে। সেই জায়গায় আপনারা চলে গিয়েছিলেন। কিন্তু আপনারা কি মনে করেন না যে এই আন্দোলনটা আসলে জুলাই থেকে, জুন থেকে, কোটা থেকে আসলে শুরু হয় নাই? বিএনপির নেতাকর্মীরা বা জামায়াতের নেতাকর্মী বা বিরোধী দলের নেতাকর্মীরা, এমনকি বাম দলের নেতাকর্মীরা এই 15 বছর ধরে লাগাতার সংগ্রামের মধ্যে, আমি জানি না ইনিবের বিরুদ্ধে কয়টি মামলা আছে, আমার কাছে মনে হয় সম্মিলিত মামলা, অবশ্যই সেই ত্যাগটার কথা কি আপনারা আসলে স্বীকার করছেন? এখন তো মনে হচ্ছে যে মানে ব্যাপারটা হলো যে আমাদের এই পুরো আন্দোলন সংগ্রাম শুধু জুলাই মাস থেকেই শুরু হয়েছে, এরকম মনে হচ্ছে। ডক্টর ইউনূস বলছেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছেন, ওরা যা এটা বলবে সেটাই বলবে হবে। এটা কি আপনারা আসলে ব্যাপারটা কিভাবে দেখেন? না, অবশ্যই এটা তো বিগত 16 বছর, আমরা আরো বলি 111 থেকে যেই আমাদের বিরাজনীতিকরণ শুরু হয়েছে, সেই সময় থেকে কিন্তু আমাদের এই রাজনৈতিক সংগ্রামটা এবং আমাদের বিরোধী দলীয় নেতাকর্মীরা যেই আত্মত্যাগ করেছে, নির্যাতিত হয়েছে এবং নির্যাতিত হওয়ার পরেও তারা বারবার মাঠে নেমেছে। তারা নামার কারণে কিন্তু একটা রাজনৈতিক পরিবেশ আমরা পেয়েছি, কথা বলার মিনিমাম পরিবেশ কিন্তু আমরা পেয়েছি, যে জায়গায় আমরা নেমে কথা বলতে পেরেছি। এবং এই অভ্যুত্থানেও আমরা সকল রাজনৈতিক দলের সেই ভূমিকাকে স্বীকার করি এবং তারা ভ্যানগার্ডের মতো ছিল, গুলির সামনে ছিল। এবং ব্যক্তিগতভাবে বললেও কিন্তু ছাত্রদল বলেন বা শিবির বলেন বা বামপন্থী সংগঠন, প্রত্যেকেই আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে। ব্যক্তিগতভাবে আমাদের জীবন রক্ষার্থেও তারা অনেক ভূমিকা পালন করেছে। এর কারণেই কথা বলার একটি রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছিল এবং 2024-এর আন্দোলনেও বিরোধী দলগুলোর ভূমিকা ছিল। তারাও গুলির সামনে দাঁড়িয়েছিল এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছিল বিরোধী দলগুলো। কোটা আন্দোলনে রাজনৈতিক দলগুলো একদিকে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করছিল গোপনে, অন্যদিকে ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে বৃহৎ গণজাগরণ তৈরি করে যাচ্ছিল। সবটাই কিন্তু গোপনে হয়েছে। ছাত্রদের সামনের কাতারে রাখা হয়েছিল ইচ্ছাকৃতভাবে। বিগত 16 বছরের স্বৈর শাসনামলে নানা সময়ে বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলো এক হয়ে সরকার বিরোধী বিক্ষোভে জনগণকে উদ্বুদ্ধ করেছিল এবং সারা দেশের শাখা পর্যায়ে নেতাকর্মীদের মাধ্যমে আন্দোলনকে ছড়িয়ে দিয়েছিল।
বিএনপির প্রধান নেতারা আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি ঘোষণা করে জনগণকে সড়কে নামাতে সক্ষম হয়েছিলেন। বিএনপি ছিল আন্দোলনের অন্যতম প্রধান চালিকা শক্তি। অন্যদিকে জামায়াতে ইসলামী, শিবির, অন্যান্য ইসলামী দল এই ছাত্র জনতার আন্দোলনে কৌশলগতভাবে অংশগ্রহণ করেছিল। মাঠ পর্যায়ে তাদের ব্যাপক কর্মী সক্রিয়তা দেখা গিয়েছিল। দলটি তাদের নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করে আন্দোলনের সাথে জনগণকে যুক্ত করেছিল। ইসলামী মূল্যবোধের দাবি তুলে সরকারের নীতির বিরোধিতা করে সমর্থন বাড়ানোর চেষ্টা করেছিল। বামপন্থী দলগুলো এবং গণতন্ত্র মঞ্চ, বিভিন্ন পেশার মানুষ, শ্রমিক, রিকশা চালক, কৃষক সবাই ছাত্রদের নিয়ে রাস্তায় বিক্ষোভে অংশ নিয়েছিল। আন্দোলনের ধারাকে আরো তীব্র করতে বামপন্থীরা ঐক্যবদ্ধ জোট গঠন করেছিল। গণ অধিকার পরিষদের মতো ছোট ছোট দলগুলো আন্দোলনে অংশ নেয় বা নিজেদের অবস্থান পরিষ্কার করেছিল। তারা বিভিন্ন জেলায় স্থানীয় জনসমর্থন আদায়ের জন্য র্যালি ও কর্মসূচি চালিয়েছিল। এগুলো ৩৬ দিনের ছাত্র জনতার আন্দোলনেও ছিল এবং বিগত ১৬ বছর ধরে চলছে এই আন্দোলন। আগ্নেয়গিরির জ্বালামুখ তৈরি হয়েছিল এই কোটা বিরোধী ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে, আর বিস্ফোরণ হয় আবু সাইদ মুগ্ধদের আত্মত্যাগের মধ্য দিয়ে। পরিশেষে ২০২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার পেছনে শুধুমাত্র ছাত্র সমাজ ছিল না, রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাই এই আন্দোলন শুধু ছাত্র সমন্বয়কারীদের ইশারায় হয়েছে তা সঠিক নয়। যে যেভাবে পেরেছে এই আন্দোলনে শরিক হয়েছে। উদ্দেশ্য ছিল একটাই, স্বৈরাচারের পতন ও গণতন্ত্রের মুক্তি। আজকে এইটুকুই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। ধন্যবাদ।